আজকের ক্লাসে দুটো বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। মনোবিদ্যার বিষয়বস্তু কি আর মনোবিদ্যা কোন প্রকারের বিজ্ঞান, এই দুটো বিষয় যেটা তোমাদের প্রথম চ্যাপ্টারের মধ্যে রয়েছে, এই দুটো বিষয় সম্পর্কে আজকের আলোচনা করব। মনোবিদ্যার বিষয়বস্তু বা স্কোপ অফ সাইকোলজি, এখানে প্রথম কথা বলতে গেলে মনোবিদ্যা বিষয়বস্তুটা বা মনোবিদ্যাতে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা আমাদের পড়াশোনার বিষয় কি হবে মনোবিদ্যাতে, বা মনোবিদগণ তারা কোন বিষয়গুলো সম্পর্কে আলোচনা করে থাকেন, কোন বিষয় সম্পর্কে তারা রিসার্চ করছেন, বা আমাদের আরও উচ্চশিক্ষায় গিয়ে কোন বিষয়গুলোকে নিয়ে আরও বেশি পড়তে হবে। তো একদম সহজভাবে বলতে গেলে মনোবিদ্যার বিষয়বস্তু সেই সমস্ত কিছু নিয়ে থাকে, সেই সমস্ত কিছুর মধ্যে রয়েছে যেখানে আমাদের চিন্তা ভাবনা রয়েছে, আমাদের আচার আচরণ রয়েছে। অর্থাৎ আমরা যেভাবে দৈনন্দিন জীবনে আচার আচরণ করে চলেছি, আমাদের যে মানসিক প্রক্রিয়াগুলো, বা আমাদের ব্যক্তিগত হোক বা আলাদা আলাদা একটা গ্রুপ ওয়াইজ আমাদের যে অভিজ্ঞতাগুলো তৈরি হচ্ছে প্রত্যেক দিনের জীবনে, সেইগুলোই মনোবিদ্যার বিষয়বস্তু হতে হবে। এখন এই যে মানসিক প্রক্রিয়া বললাম, মানসিক প্রক্রিয়া কি একটা বিষয় নিয়ে রয়েছে তা নয়। মানসিক প্রক্রিয়া একটা বিভিন্ন বিষয়ের বা বিভিন্ন আলাদা আলাদা প্রক্রিয়ার একটা জটিল বিষয়। আমরা মন সম্পর্কে জানি যে মন আমাদের দেহ অতিরিক্ত, আমাদের যে ফিজিক্যাল যে বডি, যেমন আমাদের যেখানে আলাদা আলাদা অর্গান রয়েছে, আলাদা আলাদা সিস্টেম রয়েছে, মনকে আমরা ঠিক এই রকমভাবে কোনো ফিজিক্যাল এন্টিটি বা ফিজিক্যাল শারীরিক কোনো সত্তা সেইভাবে কিন্তু আমরা মনকে দেখি না। অর্থাৎ যেমন আমরা আমাদের ধরি হাত হাত কাটলে এটার যে স্ট্রাকচার রয়েছে বা এটার ভিতরে আরও কি কি রয়েছে, বিভিন্ন কলা রয়েছে, এটার ভিতরে আরও যে বিভিন্ন শিরা উপশিরা রয়েছে, বা রক্ত রয়েছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। মাথাটার ক্ষেত্রেও সেরকম, মাথার আলাদা আলাদা বিভিন্ন পার্ট রয়েছে, একটা লেফট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার, এরকম আলাদা আলাদা জায়গা রয়েছে। ফ্রন্টাল লোব রয়েছে, অক্সিপিটাল লোব রয়েছে, টেম্পোরাল লোব রয়েছে, এরকম আলাদা আলাদা লোব রয়েছে। এবং প্রত্যেকটা আমাদের শরীরের যতগুলো অর্গান রয়েছে সবগুলোকে আমরা যদি ডাইসেক্ট করি, অর্থাৎ কেটে যদি ভিতরে দেখতে যাই যে কি রয়েছে, তো আমরা সেগুলো পাবো। কিন্তু মন হচ্ছে এমনই একটা বিষয় যেটার ক্ষেত্রে এই ধারণাটা করাটা যে আমরা মনটাকে আলাদা আলাদা করে সেপারেট করে দেখতে পাবো, সেটা খুব সম্ভব নয়। অর্থাৎ কংক্রিট ওয়েতে অ্যাটলিস্ট এটা সম্ভব নয় যে মনটাকে আমরা এভাবে আলাদা আলাদা করে মানে কাটাছেড়া করে দেখতে পাবো, ব্রেকডাউন করে দেখতে পাবো। হ্যাঁ, ব্রেকডাউন করে দেখার বিষয়টা একটু অন্যরকম। অর্থাৎ হাইপোথেটিক্যালি আমরা ভিজুয়ালাইজ করতে পারি যে মনটা এই এই জিনিসগুলো রয়েছে। হ্যাঁ, এই যে মানসিক প্রক্রিয়া সম্পর্কে বলছি, এগুলোই হচ্ছে মনেরই প্রক্রিয়া। অর্থাৎ মনটা এমন একটা বিষয় যেটা বিভিন্ন প্রক্রিয়া, সেইগুলোর সমষ্টি হচ্ছে মন। যেমন আমাদের মধ্যে স্মৃতি রয়েছে, মেমোরি রয়েছে, আমাদের মধ্যে ইন্টেলিজেন্স, বুদ্ধি রয়েছে, আমাদের মধ্যে চিন্তা শক্তি রয়েছে, থিঙ্কিং রয়েছে, আমাদের মধ্যে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ রয়েছে, আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, যেটাকে বলা হচ্ছে সৃজনশীলতা। তো এই যে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, হ্যাঁ, মোটিভেশন রয়েছে, তো এই যে বিভিন্ন প্রক্রিয়া আমাদের মধ্যে হয়, এটা জানি যে আমাদের মস্তিষ্ক এবং অন্তঃক্ষরা যে গ্রন্থিগুলো রয়েছে, এন্ডোক্রিন গ্ল্যান্ডস যেগুলো রয়েছে, সেগুলোর যে ফাংশন, সেগুলোর ক্রিয়াকলাপই অ্যাকচুয়ালি এই যে প্রক্রিয়াগুলোতে ভীষণভাবে উপযোগী, ভীষণভাবে প্রাসঙ্গিক। কারণ আমাদের মস্তিষ্কের বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন নিউরো ট্রান্সমিটার, তাদেরই যে কার্যকলাপ, সেগুলোই কিন্তু এই ফাংশনগুলো, এই প্রক্রিয়াগুলো ঘটাতে সাহায্য করছে। হ্যাঁ, আমরা জানি আমাদের যে স্মৃতি, সেখানে হাইপোথ্যালামাস নামক মস্তিষ্কের একটা জায়গা, সেটা ভীষণভাবে দায়ী। আবার যদি বলি আমাদের যে হায়ার অর্ডার যে থিঙ্কিং বলতে পারি, হ্যাঁ, সেখানে আমাদের প্রি ফ্রন্টাল কর্টেক্স, যেটা এই যে এরিয়াটা, এই এরিয়াটা বিশেষভাবে দায়ী। তো এইরকমভাবে
আমরা দেখতে পাবো যে আর একটা কথা, যে আমাদের যে যখন আমরা ভীষণভাবে ভয় পেয়ে যাই, আমাদের একটা ফ্লাইটের সিচুয়েশন তৈরি হয় যে আমরা কি করব না করব, হয় এখান থেকে পালিয়ে যাব, নয় এই সিচুয়েশনটার সাথে লড়তে হবে আমাদের, এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়। তো সেসব ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের অ্যাড্রিনালিন রাশ, অর্থাৎ অ্যাড্রিনালিন একটা হরমোন, সেইটার ফাংশন সেখানে শুরু হয়ে যায়। তো আমাদের শরীরের মধ্যেও এমন কিছু উপাদান রয়েছে, এমন কিছু স্ট্রাকচার রয়েছে, যেগুলো আমাদের এই যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলোকে সংগঠিত করতে সাহায্য করে। এখন মনের প্রক্রিয়া এইগুলো, আবার যদি উল্টোভাবে দেখি যে এই প্রক্রিয়াগুলোকে যদি জুড়ি, তবেই আমাদের মনটা তৈরি হচ্ছে। তো আমাদের এই মনোবিদ্যার বিষয়বস্তু, তার মধ্যে এই যে মানসিক প্রক্রিয়াগুলো আলাদা আলাদা করে যদি দেখতে চাই, যে মেমোরির সম্পর্কে দেখতে চাই, বুদ্ধির সম্পর্কে দেখতে চাই, মোটিভেশনের সম্পর্কে দেখতে চাই, ইমোশনাল যে প্রসেস সেগুলোর সম্পর্কে দেখতে চাই, তো এই বিষয়গুলো নিয়ে জানাই হচ্ছে মনোবিদ্যার বিষয়বস্তুর মধ্যে পড়বে। আবার যে আমরা বিভিন্ন রকম আচরণ করে থাকি, এবং এই আচরণটা কি আমরা যেটা করছি, মানে ফিজিক্যালি যেটা করছি, এবং এই আচরণ দুই ধরনের হতে পারে। একটা হতে পারে যেটা তুমি করছো আমি দেখতে পাচ্ছি, বা আমি করছি সেটা অন্যরা সবাই দেখতে পাচ্ছে, তো এটাকে বলা হচ্ছে অবজারভেবল, অর্থাৎ যেটা বাইরের থেকে দেখা যাচ্ছে। ওকে, এটাও একটা আচরণ, এটাকে বলা হয় ওভার্ট বিহেভিয়ার। আবার কি আরেকটা হচ্ছে যে আচরণটা আমাদের ভিতরে ভিতরে চলছে, হ্যাঁ, আমাদের যে প্রসেসটা ভিতরে ভিতরে চলছে, আমি কি ভাবছি, হ্যাঁ, বা আমি কি চিন্তা করছি, হ্যাঁ, এই যে প্রসেসটা, এই আচরণটা, হ্যাঁ, বা আমি ধরো একটা প্ল্যান করছি কোনো কিছু করার জন্য, তো সেক্ষেত্রে সেটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, শুধুমাত্র আমি জানতে পারছি। সেটা যখন অন্য পার্টিকুলার কোনো ব্যক্তি করছে, তার ক্ষেত্রে সে যে প্ল্যানটা করছে, সে যে থিঙ্কিংটা করছে, হ্যাঁ, বা তার মধ্যে যে প্রসেসেসগুলো চলছে, হ্যাঁ, সেগুলো সেই জানতে পারছে, বা সে অনেক সময় নাও জানতে পারে, সেগুলো সম্পর্কে নাও অ্যাওয়ার থাকতে পারে। তো এটা কি ভিতরে চলছে, ইন্টারনাল একটা জিনিস, যেটা আনঅবজারভেবল, দেখা যাচ্ছে না, সেটা হয়ে যাবে কোভার্ট বিহেভিয়ার। তো এইরকমভাবে দুই ধরনের বিহেভিয়ার রয়েছে। আবার অন্য দিক থেকে বিহেভিয়ার কিছু রয়েছে যেগুলো সহজ বিহেভিয়ার, সহজ আচরণ, যেমন যেটার জন্য খুব বেশি জটিলতা বা খুব বেশি প্রসেস সেখানে ইনভলভ নেই। যেমন বলা যেতে পারে এই হাঁটাচলা করা, বা বলা যেতে পারে এই যে আমরা হাঁচি, কাশি, এগুলো যেগুলো একদম সিম্পল, এই যে চোখ ঝামটি মারি, হ্যাঁ, এগুলো একটা বিহেভিয়ার। তো শারীরিকভাবে এগুলো আমরা দেখতে পাই যে একদম সিম্পল ব্যাপার। কিন্তু যদি বলি যে মহাকাশচারী একজন, ভাবো যে মহাকাশচারী, সে যে মহাকাশযানের মধ্যে মহাকাশে যাচ্ছে, বা বলা যেতে পারে চাঁদে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে তারা যে যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো করছে, হ্যাঁ, সেটা কি একটু সবটা মিলিয়ে যদি ধরা যায়, সেটা একটা জটিল প্রক্রিয়া, জটিল একটা বিহেভিয়ার। বা সাইকেল চালানো, এটাও একটা কিন্তু জটিল বিহেভিয়ার। এখানে বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের অ্যাওয়ারনেস থাকতে হয়। তো মানে সব কিছুর সাথে আমাদের একটা কোঅর্ডিনেশন থাকলে তবেই আমরা একটা বিহেভিয়ার ঠিকঠাক করে করতে পারি, এক্সিকিউট করতে পারি। তো এরকমভাবে আমাদের আচরণ সহজও রয়েছে, জটিলও রয়েছে। হ্যাঁ, আবার আচরণের ক্ষেত্রে দেখব আমরা নর্মাল কিছু আচরণ রয়েছে, আবার অ্যাবনর্মাল কিছু আচরণ রয়েছে। অর্থাৎ কিছু বিহেভিয়ার এমন যেগুলো কোনো ব্যক্তিকে বিশেষভাবে সমস্যা ফেলছে না, বা তার আশেপাশের লোকজনকে খুব বেশি সমস্যা দিচ্ছে না। আবার কিছু কিছু বিহেভিয়ার, সেগুলো ব্যক্তির জন্য এবং তার আশেপাশের লোকজন, তার বন্ধুবান্ধব, তার আত্মীয় স্বজন, তার পরিবারের সদস্য, তাদের জন্য একটা ডিসফাংশনাল একটা প্রসেস বা ডিসফাংশনাল একটা স্টেট সেখানে তৈরি করে ফেলছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেই সব বিহেভিয়ারগুলো আমাদের মানে সোশ্যালি ডিজায়ারেবল না। হ্যাঁ, ধরো জাস্ট ইমাজিন করো একটা শিশু, সে বড় হওয়ার সাথে সাথে তার মধ্যে কি হচ্ছে, খুব সে অ্যাগ্রেসিভ, অর্থাৎ হয়তো একটু কেউ তার পিছনে লাগলো, বা তাকে একটু রাগিয়ে দিল, চটিয়ে দিল, তখন সে
অত্যন্ত রেগে যাচ্ছে সঙ্গে সঙ্গেই, মানে ধুম করেই অনেকটা রেগে যাচ্ছে। হ্যাঁ, যেটা অন্যান্য বাচ্চাদের মধ্যে সেটা দেখা যায় না। তো এটা একটা অস্বাভাবিক ব্যবহার। তো এইরকম স্বাভাবিক এবং অস্বাভাবিক দুই ধরনের ব্যবহার রয়েছে। তো এগুলো মনোবিদ্যার আলোচ্য বিষয়, এবং তার সাথে মনোবিদ্যায় আমরা এই যে বিভিন্ন ব্যবহার, বিভিন্ন প্রসেসেস, হ্যাঁ, ইন্টেলিজেন্স, অ্যাটিটিউড, পার্সোনালিটি, এগুলোকে পরিমাপ করার একটা পদ্ধতি, পরিমাপ করার একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচও আমরা তৈরি করছি, ডেভেলপ করছি, যাতে করে আমরা এগুলোকে মাপতে পারি। তো এগুলো মনোবিদ্যার বিষয়বস্তুর মধ্যে পড়ে। এখন দেখব আমরা যে মনোবিদ্যাটাকে কোন ধরনের বিজ্ঞান হিসেবে এটাকে স্থায়ীভাবে স্থান দিয়েছি, সেটা দেখতে গেলে আমাদের প্রথমেই দেখতে হবে যে মনোবিদ্যাতে আমরা যে জিনিসগুলো পড়াশোনা করি, যেটা একটু আগেই বললাম, যে বিভিন্ন প্রসেসেস রয়েছে, বিভিন্ন কগনিটিভ ফাংশনস রয়েছে, বা বলা যেতে পারে বিভিন্ন হিউম্যান অ্যাকশনস রয়েছে, সেগুলোকে আমরা বিভিন্নভাবে সাধারণত আলোচনা করে থাকি বা সেগুলোকে স্টাডি করে থাকি। তোমরা দেখবে মনোবিদ্যাকে আমরা প্রাকৃতিক বিজ্ঞানের মতনই ট্রিট করে থাকি, আবার সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞান হিসেবেও সেটাকে দেখে থাকি। এইটার কারণ কি? দেখো, প্রাকৃতিক বিজ্ঞান হিসেবে আমরা সচরাচর জানি যে ভৌত বিজ্ঞান রয়েছে, রসায়নবিদ্যা রয়েছে, বা বায়োলজি রয়েছে। হ্যাঁ, তো এগুলোর ক্ষেত্রে আমরা যখন শুনবো যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো সম্পর্কে শোনা মাত্রই আমরা বুঝবো যে এখানে যেভাবে পড়াশোনা করা হয়, বা এখানে যেভাবে কোনো কিছু সম্পর্কে জানা হয়, হ্যাঁ, তথ্য কালেক্ট করা হয়, সেইটা কি, সেটার একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ রয়েছে। অর্থাৎ প্রথমে একটা কিছু লজ রয়েছে, এখানে কিছু নিয়ম নীতি রয়েছে, হ্যাঁ, যেগুলোর ভিত্তিতে আমাদের পার্টিকুলার কিছু কাজ করতে হবে। আমাদের যে ধাপে ধাপে একটা সিদ্ধান্ত পর্যন্ত এগোনো, সেখানে এটার একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ রয়েছে। এই নয় যে র্যান্ডামলি আমরা কোনো কিছু সম্পর্কে একটা সিদ্ধান্তে এসে যাব, র্যান্ডামলি আমরা একটা নীতি বা একটা সূত্রের আবিষ্কার করে ফেলবো। তো আমরা দেখি যে এই যে বিজ্ঞানের শাখাগুলো রয়েছে, এখানে যা কিছু হয় সব কিছু একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ হয়, এখানে নিয়ম রয়েছে। হয় যদি এমনটা নিয়ম মানা যায় তবেই ওই জিনিসটা সম্ভব হয়, এরকমভাবে রয়েছে। হ্যাঁ, যেমন আমরা দেখেছি যে নিউটনের যে সূত্র, আইজ্যাক নিউটনের, যে তিনি দেখেছিলেন যে আপেলকে গাছ থেকে পড়তে দেখেই তার মধ্যে এই বিষয়টা বা এই সূত্রটার জন্ম হয় যে মাধ্যাকর্ষণ শক্তি বলে একটা কিছু আছে। তো এইটা একটা সূত্র, এবং আরও যা কিছু ওই ধরনের কিছু ঘটবে সেখানে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি। এখন মনোবিদ্যাকে আমরা প্রাকৃতিক বিজ্ঞানের মতন করে কেন দেখছি? মনোবিদ্যাতে আমরা যেটা পড়াশোনা করি, আমরা ধর বিভিন্ন সাইকোলজিক্যাল প্রসেসেস, বা বলা যেতে পারে কিছু মেন্টাল প্রসেসেস, হ্যাঁ, সেগুলো যেভাবে ঘটছে সেগুলোকে জানার যে উপায়টা, সেটার জন্য আমরা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, একটা অবজেক্টিভ ওয়েতে সেটাকে সেই জায়গাটার যাওয়ার চেষ্টা করছি। আমরা ধরো ইন্টেলিজেন্সটাকে বোঝার চেষ্টা করছি, ধরো ইন্টেলিজেন্সটা কি সেইটা সম্পর্কে আমরা জানবো। ইন্টেলিজেন্স জানার জন্য আমাদেরকে ইন্টেলিজেন্স কিভাবে মাপতে হয় সেইটার আমরা একটা রাস্তা বের করেছি। সেখানে আমরা দেখেছি বিনে সাইমন টেস্ট রয়েছে, ওয়েক্সলার টেস্ট রয়েছে, তারপর রেমন্ড ক্যাটেলের যে এসপিএম রয়েছে, তোমরা দেখবে। তো এই যে এগুলো কেন রয়েছে, এগুলো তো অ্যাপ্রোচ, এগুলো আমাদের একটা করে সিস্টেমেটিক অ্যাপ্রোচ, যাতে করে আমরা ইন্টেলিজেন্স বিষয়টা কি, হ্যাঁ, সেইটাকে আমরা জানতে পারি, এবং সেখানে অবজেক্টিভ ওয়েতে জানতে পারি। এমনটা নয় যে ইন্টেলিজেন্স কোনো ব্যক্তির ক্ষেত্রে একরকম, আরেকজনের ক্ষেত্রে সেই ব্যক্তি বিশেষে জানবো, তা নয়। ইন্টেলিজেন্স আসলেই কি, সেটা একটা ব্যক্তি নিরপেক্ষভাবে জানবো, যে ইন্টেলিজেন্স বলতে এটা বোঝায়। হ্যাঁ, আবার অ্যাটিটিউড সম্পর্কে সেরকম আলাদা আলাদা টেস্ট রয়েছে। তো এই জিনিসগুলোকে জানার জন্য আমরা একটা সিস্টেমেটিক ওয়ে বের করেছি, এবং তার সাথে সাথে এখানে আমাদের অন্যান্য সায়েন্সের ক্ষেত্রে যেমন রিসার্চ রয়েছে, এখানেও সেই রিসার্চ মেথোডোলজি আমরা ইউজ করতে পারি। আমরা যে একটা বিষয় আবিষ্কার করলাম, সাইকোলজিতে একটা কিছু বললাম যে এটা নতুন কিছু সাইকোলজির ফিল্ডে এসছে, তো সেইটা ধরো ইন্ডিয়াতে এখানে আবিষ্কৃত হলো, সেই বিষয়টা
পৃথিবীর সব জায়গায় সেটাকে সেই একই রকমভাবে দেখা হচ্ছে কিনা এবং সেটা সত্যি আদতে নতুন কোনো বিষয় কিনা সেইটার জন্য সেটার জাজমেন্ট দিতে হবে, সেইটাকে বলা যেতে পারে ভ্যালিডেট করতে হবে। এমনটা নয় যে আমি আবিষ্কার করে ফেললাম এবং আমি সেটাকে অ্যাপ্লাই করে দিলাম, সবাই মেনে নিল, তা নয়। সেটা আরও অন্যান্য পৃথিবীর সমস্ত প্রান্তের লোক, সমস্ত প্রান্তের যে সাইকোলজিস্ট রয়েছে, স্কলার্স রয়েছে, তারাও এটা ভ্যালিডেট করবে যে এটা কতটা সত্যি, এটার সত্যতা কতটুকু রয়েছে, তারা যাচাই করে দেখবে যে সেটা সত্যি কিনা। হ্যাঁ, তো এই যে মেথডগুলো রয়েছে, এই যে লেন্স রয়েছে, যে লেন্স থেকে আমরা অন্যান্য সায়েন্সকে যেভাবে ট্রিট করি, সেভাবেও আমরা সাইকোলজিক্যাল যে প্রিন্সিপালগুলো সেভাবে তৈরি করছি। তো এই কারণে এটা আমাদের যে পিওর সায়েন্স হিসেবে বা ন্যাচারাল সায়েন্সের মতনই এটাকে আমরা ট্রিট করছি, তাই এটাকে এই ক্যাটাগরির মধ্যেও রাখতে পারি। আবার এটাকে সোশ্যাল সায়েন্স বলছে। সোশ্যাল সায়েন্স কেন বলছি? দেখো, সাইকোলজি মূলত মানুষের সম্পর্কে বেশি জানে। হ্যাঁ, মানুষের আচার আচরণ, মানুষের মানসিক প্রক্রিয়া প্রতিক্রিয়া, এইগুলো নিয়েই বেশি চিন্তিত। হ্যাঁ, হতে পারে যে অ্যানিম্যাল সাইকোলজি সম্পর্কেও কাজ চলছে, অর্থাৎ সার্বিকভাবে সাইকোলজি এটাও নিয়ে চিন্তিত, কিন্তু এইটা আসলে কিন্তু মানুষের ওপরেই বেশি অ্যাপ্লিকেবল। এবং সেই কারণে দেখবে যে মানুষ কিন্তু প্রথম থেকেই সমাজবদ্ধ জীব, এবং সমাজবদ্ধ জীব হওয়ার কারণে তুমি সমাজকে আলাদা করে তাকে নিয়ে পড়াশোনা করলে তুমি তার সম্পর্কে কিচ্ছু জানতে পারবে না, কারণ মানুষ সমাজের বাইরে বেঁচে থাকে না। মানুষ সমাজের মধ্যেই তার আশেপাশে আরও 10টা লোক থাকে, বেঁচে আছে, তার আশেপাশে আরও বিভিন্ন মানুষের সংস্কার সংস্কৃতি, বিভিন্ন মানুষের আদব কায়দা, বিভিন্ন মানুষের ধার্মিক যে বিশ্বাস, এই সব কিছু নিয়েই মানুষ বেঁচে আছে। তো মানুষ সমাজের মধ্যে একটা জীব, সমাজের মধ্যেই বেঁচে থাকা এমন একটা জীব। তাই সমাজ থেকে তাকে আলাদা করে বিচ্ছিন্ন করে তাকে যদি নিয়ে পড়াশোনা করতে যাও, সে মানুষটা কেমন, তার আদব কায়দা কেমন হবে, তার আচার আচরণ কেমন হবে, তাহলে কিন্তু তুমি সঠিকভাবে সেই মানুষ সম্পর্কে ধারণা করতে পারবে না। তাই মানুষকে জানতে গেলে তার সমাজের, তার যে কনটেক্সট, সোশ্যাল কনটেক্সট, সেই কনটেক্সট থেকেই তাকে বুঝতে হবে, তাকে জানতে হবে। হ্যাঁ, তো সেই কারণে এটা সমাজ বিজ্ঞানও। অর্থাৎ বিজ্ঞান বলতে কি? বিজ্ঞান বলতে আমরা দেখি যে এটা সিস্টেমেটিক ওয়েতে, এবং সিস্টেমেটিক ওয়েতে আমরা সোশ্যাল যে কনটেক্সটে মানুষের সম্পর্কে জানার একটা যে চেষ্টা করছি, হ্যাঁ, সেই কারণে এটা সামাজিক বিজ্ঞান হিসেবেও এটা অনেকাংশে এটা পরিচিত হয়ে উঠেছে। এবং সমাজবিজ্ঞান বলতে আরও বেশ কিছু বিষয় উল্লেখ করা যায়। সমাজবিজ্ঞান বলতে শুধু আমরা ইন্ডিভিজুয়ালি একটা মানুষকে দেখছি না, আমরা গ্রুপকেও দেখছি। অর্থাৎ কিভাবে বিভিন্ন কমিউনিটি বা বিভিন্ন রিলিজিয়াস গ্রুপ, বিভিন্ন রেশিয়াল গ্রুপ, তাদের উপরে স্টাডি করছি, তারা কিভাবে একে অপরের দ্বারা ইনফ্লুয়েন্সড হচ্ছে, হ্যাঁ, সেটাও আমরা স্টাডি করছি। এখানে মাইনরিটি গ্রুপ বিশেষ করে যেগুলো রয়েছে, সেগুলো অন্যান্য আরও যে গ্রুপ রয়েছে তাদের দ্বারা কিভাবে প্রভাবিত হচ্ছে, সেটাও এখানে স্টাডি করা হচ্ছে। তার সাথে সাথে সামাজিক বিজ্ঞান হিসেবে আমাদের যে সমস্ত বিভিন্ন কুসংস্কার বলো, বিভিন্ন প্রেজুডিস, ডিসক্রিমিনেশন, স্টিরিওটাইপ, এগুলোর কিভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবং সার্বিকভাবে মনোবিদ্যার বিষয়বস্তুর মধ্যে এটা অবশ্যই আসার দরকার, যাতে করে আমরা মনোবিদ্যার মধ্যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, যাতে এটা সমাজ কল্যাণে আরও বেশি উপযোগী হয়ে ওঠে, এবং সার্বিকভাবে মানব কল্যাণে এটা কতটুকু উপযোগী হয়ে ওঠে। সেই জন্যই আমরা মনোবিদ্যার মধ্যে সেই সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করব এবং পড়াশোনা করব। তো আজকের এই পর্যন্ত মনোবিদ্যার বিষয়বস্তু এবং মনোবিদ্যা কোন ধরনের বিজ্ঞান সেইটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এর পরের ভিডিওতে আমরা মনোবিদ্যার যে বিভিন্ন সম্প্রদায় বা স্কুলস অফ থট, সেগুলোর কিভাবে বিবর্তন হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো আজকের এই পর্যন্ত। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, এবং এগুলো করার মধ্য দিয়ে আরও বেশি ভিডিও বানানোর বা এই সাইকোলজি রিলেটেড তথ্যগুলো এবং লেকচারগুলো দিতে আমিও একটু উদ্বুদ্ধ হব। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।